আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা সাধারণ বিজ্ঞানের বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলো নার্সিং ভর্তি পরীক্ষা সহ সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে। আমরা সাধারণ বিজ্ঞানের এই প্রশ্নগুলো সাধারণত বিসিএস, ব্যাংক সহ অন্যান্য সকল সরকারি চাকরির ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসে। এর বাইরে ভর্তি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান যেখানে রয়েছে, যেমন বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং, মিডওয়াইফারি নার্সিং, এই সমস্ত পরীক্ষায় এই প্রশ্নগুলোই বিগত দিনে অসংখ্যবার এসেছে এবং সামনে যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে সেখানেও কিন্তু সাধারণ বিজ্ঞান থেকে এই বাছাইকৃত প্রশ্নগুলো থেকেই কমন পড়বে। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আজকে আমাদের যে বাছাইকৃত 100 সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর ব্যাখ্যা সহকারে আমরা দেখি কিভাবে সমাধান করা যায়। প্রথম প্রশ্নে একটা জিনিস জিজ্ঞেস করেছে যে ডেঙ্গু জ্বর হলে রক্তের কোন উপাদান বেড়ে যায়। আমরা জানি যে ডেঙ্গু কয়েক মাস আগে, কয়েক বছর আগে খুব প্রকট আকার ধারণ করেছিল। এই ডেঙ্গু রোগটা যদি হয়, ওকে, এটা মশার কারণে, এটা একটা মশাবাহিত রোগ। ডেঙ্গু রোগটা মশার কামড়ে হয়। তাহলে ডেঙ্গু রোগ হইলে আমরা কিন্তু দেখতাম যে হাসপাতালে একটা চিৎকার পড়ে যেত যে প্লাটিলেটের অবস্থা কি, প্লাটিলেট কমে গেছে, প্লাটিলেট কমে গেছে। এটা হইল প্লাটিলেট, অর্থাৎ এটাকে বলা হয় প্লাটিলেট। প্লাটিলেটের বাংলা হইল অনুচক্রিকা। অনুচক্রিকা, প্লাটিলেট, অর্থাৎ ডেঙ্গু জ্বর হলে প্লাটিলেট, ডেঙ্গু জ্বর হলে প্লাটিলেট বা অনুচক্রিকা এটা কমে যায়। প্লাটিলেট সাধারণত যদি প্লাটিলেট 1 লাখের নিচে কারো হয়ে যায় তাহলে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। প্লাটিলেট 1 লাখের নিচে হলে তখন কিন্তু ডাক্তারের কাছে যেতে হয়। এবং আমরা দেখেছি ডেঙ্গু রোগের যারা রোগী তাদের কিন্তু 10,000, 8,000 এরকম হয়ে গেছে। 10,000, 8,000 এটা কিন্তু মারাত্মক অবস্থা। যদি কারো প্লাটিলেট এরকম 1 লাখের নিচে হয়ে যায় তাকেই ডাক্তারের কাছে যেতে হবে। এবং যদি এমন হয় যে এই প্লাটিলেট 1 লাখের নিচে হয়ে গেছে এবং এই রোগীর যদি কোনোভাবে রক্ত বের হয়, রক্ত যায়, তখনই কিন্তু সে মৃত্যুর মুখে পতিত হয়ে যাবে। যেমন তার বমি হচ্ছে, বমির সাথে রক্ত পড়ছে, সে বাথরুমে যাচ্ছে, সেখানে সে বাথরুমে সে টয়লেটের সাথে সে রক্ত বের হচ্ছে, অর্থাৎ অনুচক্রিকা কমে যাওয়ার পরে কোনো কারণে যদি রক্ত বের হওয়া শুরু হয় তাহলেই কিন্তু এই রোগী তখন মারা যায়। অর্থাৎ ডেঙ্গু রোগের সাধারণত সবচেয়ে ঝামেলাটা হচ্ছে অনুচক্রিকা বা প্লাটিলেট কমে গেলে এটা বিপদ হয়ে যায়। পাকস্থলী প্রাচীরের কোন কোষ হাইড্রোলিক? ওকে, কোন কোষ? পাকস্থলী প্রাচীরের কোন কোষ হাইড্রোলিক অ্যাসিড? হাইড্রোলিক অ্যাসিডটা কোন কোষের কারণে হাইড্রোলিক অ্যাসিডটা এই নিঃসরণ করে? পাকস্থলী প্রাচীরের কোন কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রো আর হইল ক্লোরিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলী প্রাচীরের কোন কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে প্যারাইটাল কোষ। এটা মনে রাখতে হবে, প্যারাইটাল কোষ এর কাজ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীতে যে বিভিন্ন ধরনের অ্যাসিড হয়, যেটাকে আমরা বলি এটার কারণে, এই সমস্ত অ্যাসিডের কারণে কিন্তু আমাদের গ্যাস্ট্রিক সৃষ্টি হয়ে যায়। তখন আমরা গ্যাস্ট্রিকের বিভিন্ন ধরনের কিন্তু ওষুধ খেয়ে থাকি। তাহলে এই যে হাইড্রোক্লোরিক, এই যে গ্যাসটা সৃষ্টি হয়, হাইড্রোক্লোরিক এই যে অ্যাসিডটা সৃষ্টি হয়, এটা কিন্তু একটা অ্যাসিড, এটা হলো এক ধরনের অ্যাসিড। এই অ্যাসিডটা সৃষ্টি হয় মূলত প্যারাইটাল কোষের কারণে, এটা মনে রাখতে হবে। প্যারাইটাল কোষের কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পাকস্থলীতে সৃষ্টি হয়। যে আমরা জানি যে খালি পেটে দীর্ঘ সময় থাকা যায় না, তখন সেখানে কি হয়, অ্যাসিড হয় বা গ্যাস হয়। এই যে অ্যাসিডটা, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ফর্ম হয় প্যারাইটাল কোষের কারণে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মানবদেহের কোন জায়গায় থাকে? এটা থাকে হলো অগ্নাশয়। অগ্নাশয়কে বলা হয় প্যানক্রিয়েটিস। প্যানক্রিয়েটিসকে বলা হয় অগ্নাশয়। অগ্নাশয় হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা মানবদেহের কোন অঙ্গে থাকে? এটা অগ্নাশয় থাকে। এটা ডক্টর ল্যাঙ্গারহ্যান্স এটা আবিষ্কার করেছেন। ডক্টর ল্যাঙ্গারহ্যান্স
ডক্টর ল্যাঙ্গারহ্যান্স আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স তৈরি করেছেন। ডক্টর ল্যাঙ্গারহ্যান্স আইলেটস এটা তৈরি করেছেন, তার নাম অনুসারে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা এক ধরনের কোষ, এটা মানবদের কোন জায়গায় থাকে? অগ্নাশয় থাকে। এই কোষ থেকেই মূলত ইনসুলিন নিঃসরণ হয়। ইনসুলিনের কারণেই কিন্তু মানুষের সেই যে ডায়াবেটিস রোগ হয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যদি কোনো কারণে ইনসুলিন কম উৎপন্ন করে, তখনই কিন্তু তার ডায়াবেটিস রোগ হয়। মানবদের রক্ত পরিচালনা প্রক্রিয়াকে আবিষ্কার করেন। রক্ত যে মানবদেহ থেকে চলাচল করে কিভাবে, অর্থাৎ আমরা জানি যে রক্ত সার্কুলেশন হয় হার্ট থেকে, মানুষের হার্ট থেকে, হৃৎপিণ্ড থেকে রক্তটা যায় এবং সারা শরীরে চলে আসে। যেদিন আমার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে সেদিন কিন্তু আমি মারা যাব। ওকে, তাহলে এই যে পদ্ধতিটা, এই যে সমস্ত কথাবার্তা, এটা বলেছেন উইলিয়াম হার্ভে। এটা হইলো কারেক্ট, উইলিয়াম হার্ভে তিনি কিন্তু রক্ত চলাচল আবিষ্কার করেছেন। আর ল্যান্ডস্টাইন কি করেছেন? রক্তের গ্রুপ, তিনি রক্তের যে আমরা বিভিন্ন গ্রুপ, রক্তের গ্রুপটা আবিষ্কার করেছেন, তিনি রক্তের গ্রুপ আবিষ্কার করেন। রবার্ট হুক তিনি কিন্তু ভাইরাস আবিষ্কার করেন, ভাইরাস বা কোষ আবিষ্কার করেন, কোষ। রবার্ট হুক কি করেছেন? তিনি কোষ আবিষ্কার করেছেন, যে একটা জীবদেহ বা একটা মানব দেহ এইটা যে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা গঠিত, এটা কিন্তু রবার্ট হুকের কথা। এবং এই ক্ষুদ্র কোষ দেখতে গিয়ে তিনি যে ছোট জিনিসকে বড় করে দেখিয়েছেন, সেটার নাম কিন্তু অণুবীক্ষণ যন্ত্র, সেটাও কিন্তু তিনি করেছেন। অণুবীক্ষণ যন্ত্রটা আবিষ্কার করেছেন রবার্ট হুক, এবং এই কোষ এটাও কিন্তু রবার্ট হুকের। লুই পাস্তুর কিন্তু পাস্তুরাইজেশনটা বের করেছেন, পাস্তুরাইজেশনটা তিনি করেছেন, এইটা লুই পাস্তুর করেছেন। পাস্তুরাইজেশনটা কি আমরা সবাই জানি, যে আমরা সরকারের যে সরকারি দুধ কোম্পানি যেটা মিল্ক ভিটা অথবা ফ্রেশ রয়েছে, এরা কি করে? দুধ আজকে সংগ্রহ করে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচের দিকে নামিয়ে সেটাকে সংরক্ষণ করে। 18 ডিগ্রিতে নেওয়ার পরে এই দুধটা আর পচে যায় না, এটা আর ব্যাকটেরিয়ার কারণে সে যে আর দুধ থেকে দই হবে সেটা কিন্তু হয় না। সে কিন্তু এই 18 ডিগ্রিতে যখনই নেয় নিচের তাপমাত্রার দিকে 18 ডিগ্রি সেলসিয়াসে, তখন কিন্তু সে এই লিকুইডটা স্থায়ী সংরক্ষণ হয় 2 দিন 3 দিন 5 দিন 7 দিন। এই যে আমাদের প্যাকেটে যেগুলো কিনি আমরা মিল্ক ভিটা, সেটা কিন্তু 1 সপ্তাহ ভালো থাকে। কিভাবে ভালো থাকে? এই যে নিচের তাপমাত্রায় আমি নিয়েছি, এই কম তাপমাত্রায় নিয়ে এই সংরক্ষণ করার, এটাকে পাস্তুরাইজেশন বলে। এটা কিন্তু লুই পাস্তুর করেছেন, লুই পাস্তুর। তাহলে মানবদের রক্ত পরিচালনা, এটা উইলিয়াম হার্ভের কথা। দুটি বস্তুর সংঘর্ষের ফলে যে তাপ উৎপন্ন হয়, দুটি বস্তু সংঘর্ষ হলো, এই যে আমার দুইটি হাত, এই যে আমি ঘষা দিলাম, এই যে তাপ উৎপন্ন হলো, এই তাপটা কিন্তু আর কোনোদিন ফিরে আসতে পারে না। যে তাপ ফিরে আসতে পারে তাকে প্রত্যাগামী প্রক্রিয়া বলে, আর যেটা ফিরে আসতে পারে না এটাকে অপ্রত্যাগামী প্রক্রিয়া বলে। অর্থাৎ এই যে দুইটি হাত, এই যে ঘষা দিলাম, এর ফলে আমার এই যে তালুতে তাপ উৎপন্ন হয়েছে, গরম হয়ে গেল, এই তাপটা আর কিন্তু এই তাপটা যদি এখানে দিই, হাত কিন্তু আর দৌড় দিবে না। তার মানে যে প্রক্রিয়া বিপরীত দিকে ফিরে আসতে পারে না তাকে অপ্রত্যাগামী প্রক্রিয়া বলে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটির ভূমিকা রয়েছে? এটা কি মিথেনের ভূমিকা রয়েছে? CH4। কার্বন ডাই অক্সাইডের ভূমিকা রয়েছে? নাইট্রাস অক্সাইড N2O। জলীয় বাষ্প মানে কি? O2, অক্সিজেন। জলীয় বাষ্প কি বলা যায় এটাকে? জলীয় বাষ্পকে কি বলা যেতে পারে? H2O, পানি। আচ্ছা, তাহলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কে ভূমিকা রাখে? সেটা তো কার্বন ডাই অক্সাইড, আমরা জানি কার্বন ডাই অক্সাইড। এই যে কার্বন রয়েছে, এই যে কার্বন, এই কার্বনই হচ্ছে সকল অসুবিধার মূল, হচ্ছে এই কার্বন। এই যে কার্বন মানে কি? কয়লা, কালো যে ধোঁয়া, যেমন বাসের যে গ্যাস সেখানে কালো ধোঁয়া, আমরা চুলায় রান্না করি, এই যে কয়লা, কালো ধোঁয়া, এটাই কিন্তু কার্বন ডাই অক্সাইড আমাদের এই তাপমাত্রা বৃদ্ধি করে। ডিনামাইট তৈরিতে কোন যৌগটি সাহায্য করে? পটাশিয়াম ডিনামাইট তৈরি করে। আমরা জানি আলফ্রেড নোবেল তিনি কিন্তু ডিনামাইট আবিষ্কার করেছিলেন। তখন ডিনামাইট কি কাজে ব্যবহার করা হতো? একটা বিল্ডিং পুরানো হয়ে গেছে, এটাকে তখন লেবাররা 10টা ইট 100 ইট প্রতিদিন সরাইতো। এতে একটা বিল্ডিং সরাইতে দেখা যেত এটাকে ভাঙতে হতো হামার দিয়ে, তারপরে এই জিনিসগুলো সরাতো। এরকম পুরানো কোনো বিল্ডিং অথবা একটা জমিতে একটা পাহাড় হয়ে আছে, এই পাহাড়টা সরিয়ে সেখানে কৃষি কাজ করা হবে, এই পাহাড় সরাইতে মাটি কাটতে 10 দিন 20 দিন 1 মাস লেগে যেত।
আলফ্রেড নোবেল তিনি কি করলেন, এইরকম ডিনামাইট আবিষ্কার করলেন এবং এই ডিনামাইট থেকে পুরাতন বিল্ডিং এক মুহূর্তেই ভাঙ্গা যেত। একটা পুরানো একটা পাহাড় পর্বত সরাতে হবে, ডিনামাইট ব্যবহার করে এটা 2 সেকেন্ড 5 সেকেন্ড 5 মিনিট 10 মিনিটের মধ্যে এই কাজটা করা যেত। এই ডিনামাইট আবিষ্কার করে আলফ্রেড নোবেল, এবং তিনি এটা বিক্রি করে প্রচুর টাকা পেয়েছিলেন এবং জীবনে তিনি মৃত্যুর আগ মুহূর্তে সিদ্ধান্ত নিলেন এই টাকা কি করবেন। তখন তিনি চিন্তা করলেন যে মানব কল্যাণে ভূমিকা রাখে, মানব ইতিহাসে যারা ভূমিকা রেখেছে তাদেরকে তিনি তাদের কাজের স্বীকৃতি স্বরূপ তিনি পুরস্কার দেবেন, যেটা তাকে বলা হলো নোবেল পুরস্কার। তার নাম অনুসারে আলফ্রেড নোবেল এই কাজটা করেছেন, ডিনামাইট আবিষ্কার করেছেন আলফ্রেড নোবেল, এই জন্য এটাকে বলা হয় নোবেল পুরস্কার। তারপরে তিনি চালু করলেন, এই টাকাগুলো তিনি ব্যাংকে গচ্ছিত রাখলেন, সেখান থেকে যে লাভ্যাংশ পাওয়া যায়, মুনাফা পাওয়া যায়, সেটা থেকে প্রতি বছর এই নোবেল পুরস্কার দেওয়া হয়। বিশ্বের সবচেয়ে সম্মানিত, সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে বেশি টাকা, সবচেয়ে দামি এই নোবেল পুরস্কার। তখন 1901 সাল থেকে এই নোবেল পুরস্কার দেওয়া শুরু হলো। তখন ছিল 5টা বিষয়, তখন ছিল সাহিত্য, শান্তি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। পরবর্তীতে 1969 সালে এই 5টার সাথে আরো একটা যুক্ত করা হলো, সেটা হইলো অর্থনীতি। অর্থনীতিতে যারা ভূমিকা করে, তাহলে 1901 সাল থেকে দেওয়া হলো 5টা বিষয়, 1969 সালে দেওয়া হলো, তখন থেকে 6টা বিষয় যুক্ত করা হলো। ডিনামাইট তৈরিতে মূলত নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়, নাইট্রোগ্লিসারিন। তাহলে এটাকে আমরা কিভাবে লিখি, C3H5N3O9, এটাকে বলা হয় নাইট্রোগ্লিসারিন, C3H5N3O9, ও অক্সিজেন 9টা, এটাকে নাইট্রোগ্লিসারিন বলা হয়। কোন রঙের আলোর বেগ সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে কম থাকে? আর আমরা জানি আলো হইল, আমরা মূলত জানি যে রং হচ্ছে 9টা, আমরা জানি যে বেনিয়া সহকলা, তাই না? আমরা বলি বেনিয়া সহকলা। তাহলে এখানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা রং যদি একসাথ করি তাহলে হয়ে যাবে কি, সাদা। তাহলে সাদাটা কি, সাদাটা হলো একটা যৌগিক রং, এই 7টা মিলেইলেই সে সাদা রং ধারণ করে। আবার সাদাকে যদি ভাঙ্গি এই কয়টা রং পাওয়া যাবে। ওকে, তাহলে ব্যাপারটা হইলো বেগুনির কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট আর লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়। আমরা মজা করে এভাবেও বলি যে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড়। তাহলে আমরা বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য এরকম আর লালের তরঙ্গ দৈর্ঘ্য এরকম, তাহলে একসাথে যদি আমার 7 জন বউ থাকে, 7 জন বউ যদি 7 রঙের শাড়ি পরে দূরে দাঁড়ায়, কোন বউকে আমি সবার আগে দেখব? লাল রঙের শাড়ি যে বউ পরবে তাকে, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বড়। এই জন্য লাল দিয়ে কিন্তু বিল্ডিং এর উপরে সিগন্যাল দেওয়া হয়, লাল বাতি দিয়ে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে লালের তরঙ্গ দৈর্ঘ্য বড়, তাহলে লালের তরঙ্গ দৈর্ঘ্য যদি বড় হয়, লালের বেগ সবচেয়ে বেশি হবে। আর সবচেয়ে কম হবে কার? সবচেয়ে কম হলো বেগুনির। তাহলে বেগুনি রঙের বেগ, বেগুনি রঙের আলোর যে বেগ সেটা হবে সবচেয়ে কম, আর লালের হবে সবচেয়ে বেশি। রোগ সৃষ্টিকারী যারা রয়েছে, অণুজীব যারা রোগ সৃষ্টি করে তাদেরকেই বলা হয় যারা রোগ সৃষ্টি করে তাদেরকে প্যাথোজেন বলে, যারা রোগ সৃষ্টি করে তাদেরকে প্যাথোজেন বলে। আর যারা রোগ সৃষ্টিতে বাধা দেয় যে সমস্ত অণুজীব, তাদেরকে বলা হয় অ্যান্টিজেন। অর্থাৎ যারা রোগ সৃষ্টি করতে সুযোগ করে দেয়, যারা সৃষ্টি করতে সুযোগ করে দেয় তাদেরকে বলা হয় প্যাথোজেন। আর যারা বাধা দেয় তাদেরকে বলে অ্যান্টিজেন। আর আমার বডির মধ্যে যদি অ্যান্টিজেন ঢুকানো হয় এটাকে বলা হয় অ্যান্টিবডি। যেমন আমরা করোনার যে টিকা নিয়েছি, আমার বডির মধ্যে করোনার টিকাটা হলো একটা অ্যান্টিজেন, আমার বডিতে দেওয়ার পরে এটা হয়ে গেছে অ্যান্টিবডি, করোনা ঢুকতে পারবে না, এরকম একটা ব্যাপার। এক্স রে রশ্মি কি আবিষ্কার করেন? এক্স রে রশ্মি বিজ্ঞানী রন্টজেন। এক্স রে অর্থাৎ আমরা জানি যে 1901 সালে 5টা বিষয়ে নোবেল দেওয়া শুরু করে। তো 1901 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিজ্ঞানী রন্টজেন। এই যে রন্টজেন, কারণ তিনি এক্স রে রশ্মি আবিষ্কার করেছিলেন। কিভাবে আবিষ্কার করেছিলেন? ওই যে এক্স রে রশ্মি তো আমরা জানি, হাসপাতালে হাড় গরু আমাদের যদি ভেঙে যায়, হাসপাতালে যাই এক্স রে করানোর জন্য। ওকে, কোন জায়গা থেকে ভাঙছে এটা দেখা যায় এক্স রে। এটা আবিষ্কারের জন্য 1901 সালে বিজ্ঞানী রন্টজেনকে নোবেল পুরস্কার দেওয়া হয় পদার্থবিজ্ঞানে। ইউরিয়া সারে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? নাইট্রোজেন থাকে 46%। ইউরিয়া সার
আমরা যে জমিতে ইউরিয়া, ফসল বেশি উৎপাদনের জন্য ইউরিয়া সার ব্যবহার করি, সেখানে নাইট্রোজেন, নাইট্রোজেন মানে হলো 46%, 46% ইউরিয়া সারে নাইট্রোজেন গ্যাস থাকে। টিউমার সংক্রান্ত চর্চা, আমরা জানি টিউমার যদি থাকে শরীরে, টিউমার হলো কিছু ফোলা অংশ, শরীরের অপ্রয়োজনীয় ফোলা অংশ, সেইটা যদি এক পর্যায়ে কিন্তু সেটা অনেক সময় টিউমার যদি এটা বৃদ্ধি পেতে থাকে, বড় হতে থাকে, টিউমার এক পর্যায়ে ব্যথা হতে থাকে, সেখান থেকে কিন্তু ক্যান্সার হয়। এই বিষয়টাকে বলা হয় অনকোলজি, অনকোলজি বলা হয়। ক্যান্সার বিদ্যা বা টিউমার বিদ্যা, এটাকে অনকোলজি বলা হয়। কার্ডিওলজি তো আমরা জানি, কার্ড মানে হলো হার্ট, হার্টের বিদ্যাকে কার্ডিওলজি বলে। নেফ্রোলজি হলো ব্রেইন, যেটাকে বলি আমরা নেফ্রোলজি। হেমাটোলজি হলো আমরা জানি রক্ত সংক্রান্ত বিদ্যাকে হেমাটোলজি বলে। হেমাটোলজি বলা হয় রক্তবিদ্যাকে, রক্তবিদ্যাকে হেমাটোলজি। নেফ্রো হলো ব্রেইন, ব্রেইন সংক্রান্ত যে বিদ্যা, এটাকে বলা হয় নেফ্রোলজি। কার্ডিওলজি হলো হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে কার্ডিওলজি বলে। বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ, কীটপতঙ্গ বলা হয় এন্টোমোলজিকে বলা হয় কীটপতঙ্গ। ইকোলজিটা কি? ইকোলজি হলো বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যাটা কিভাবে হয়, যে আমাদের এই যে পরিবেশ রয়েছে সেখানে নিচের দিকে থাকে কীটপতঙ্গ, কীটপতঙ্গগুলো খেয়ে আবার বেঁচে থাকে কে? তেলাপোকা, ইঁদুর, এইগুলোকে খেয়ে আবার বেঁচে থাকে কে? হাঁস মুরগি, হাঁস মুরগিকে খেয়ে আবার কে বেঁচে থাকে? আমাদের পাতিশিয়াল, কুত্তা, এইগুলা। আবার এইগুলোকে খেয়ে বেঁচে থাকে বাঘ, সিংহ। এইরকম এই যে বাস্তুবিদ্যা, অর্থাৎ কার উপর একটা যে একটা পরিবেশে যে একটা প্রাকৃতিক একটা সিস্টেম বিদ্যমান, একে ইকোসিস্টেম বলে, ইকোলজি, এটাকে বাস্তুবিদ্যা বলে, বাস্তুবিদ্যা। জুওলজি মানে আমরা জানি প্রাণীবিদ্যা। ওকে, বোটানি হইল উদ্ভিদ বিদ্যা। উদ্ভিদ বিদ্যা, উদ্ভিদ বিদ্যা কিভাবে লিখবো? উদ্ভিদ বিদ্যা, উদ্ভিদ বিদ্যা হইলো বোটানি, বোটানিটা হইলো উদ্ভিদ বিদ্যা। আর অ্যানাটমিটা কি? অ্যানাটমিটা হলো এন্টোমোলজি, এন্টোমোলজি হইলো কীটপতঙ্গ, কীটপতঙ্গ হলো এন্টোমোলজি। আর একটা আছে অ্যানাটমি, অ্যানাটমি হইলো এই আমাদের কঙ্কাল বিদ্যা, অ্যানাটমি, অ্যানাটমিটা হলো কঙ্কাল, কঙ্কাল বিদ্যাকে বলা হয় অ্যানাটমি। লেন্টিকুলার, লেন্টিকুলার প্রচ্ছেদন বলতে কি বোঝায়? কাণ্ডের মাধ্যমে যে প্রচ্ছেদন হয়, কাণ্ড, একটা গাছের যে মূল যে কাণ্ড, কাষ্ঠ বা কাঠ যেটার মধ্যে থাকে সেটাকে কাণ্ড, কাণ্ডের মাধ্যমে যদি উদ্ভিদ শ্বাস প্রশ্বাস প্রচ্ছেদন চালায়, প্রচ্ছেদন যদি কাণ্ডের মাধ্যমে যেটা চালায় সেটাকে লেন্টিকুলার প্রচ্ছেদন বলে। এবার ব্যাকটেরিয়া কি আবিষ্কার করেন? এটা হলো লিউয়েনহুক, লিউয়েনহুক হলো ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। রবার্ট হুক, রবার্ট হুক হইলো কোষ আবিষ্কার করেন, কোষ। লুই পাস্তুর পাস্তুরাইজেশন আবিষ্কার করেন। আলেকজান্ডার ফ্লেমিং তিনি পেনিসিলিন আবিষ্কার করেন, পেনিসিলিন, পেনিসিলিন আবিষ্কার করেন। আর লিউয়েনহুক তিনি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। আর রবার্ট হুক কি করেন? এটা কিন্তু রবার্ট হুক, রবার্ট হুক হইলো কোষ আবিষ্কার করেন। আবার কোষ দেখতে যে ছোট জিনিসকে বড় করে দেখে সেটাকে বলা হয় অণুবীক্ষণ যন্ত্র, তিনি আবিষ্কার করেন। আমিষ, প্রোটিন গঠনের একক কি? প্রোটিন মানে হইলো অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডটা হইলো, অ্যামাইনো অ্যাসিডটা হইলো প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড হইলো প্রোটিন। প্রোটিন গঠনের একক বা আমিষ গঠনের একক হইলো কি? আমরা জানি যে আমাদের খাবার হলো সাধারণত তিন ধরনের খাবার। একটা হলো শর্করা, যেটাকে ইংরেজিতে বলা হয় কার্বোহাইড্রেট। শর্করা খাইলে মানুষ ফুলে যায়, ওকে, দেখা যায় যে যারা ফোলা, ওকে, একটু যারা স্ফীত বা মোটা মানুষ তাদের কিন্তু শর্করাটা বেশি, ওকে, এটাকে কার্বোহাইড্রেট বলা হয়। আর একটা হচ্ছে প্রোটিন, যেটাকে আমরা বলি আমিষ, ওকে। আমিষ গঠনের একক হলো অ্যামাইনো অ্যাসিড। আমিষ হলো শরীরে শক্তি দেয়, শরীরে প্রচন্ড শক্তি থাকবে, সেটার আমিষ বেশি। আর এটা স্নেহ জাতীয় খাদ্য, যেটাকে দুধ, ওকে, স্নেহ জাতীয়। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। স্কারবি বা চুলকানি, এটা ভিটামিন সি এর অভাবে হয়, এটা হয় ভিটামিন সি এর অভাবে। বি এর অভাবে হয় বেরিবেরি রোগ, ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস, বেরিবেরি রোগ হয় বি এর অভাবে, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। মানবদের দীর্ঘতম হাড়, মানবদের দীর্ঘতম হাড় আমরা জানি যে মানুষের দেহে
কি 206টা হাড় থাকে, টোটাল 206টা হাড়। এর মধ্যে সবচেয়ে বড় হাড়টা হচ্ছে ফিমার। ফিমারটা কোন জায়গায় থাকে? এই যে হাঁটু থেকে আমাদের হাঁটু থেকে কোমর পর্যন্ত, হাঁটু থেকে কোমর পর্যন্ত যে হাড়, এটার নাম ফিমার, এটা সবচেয়ে বড় হাড়। মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয় কাকে? গ্রন্থি মানে কি? যখন অনেকগুলো কোষ একসাথে কাজ করে, একটা উদ্দেশ্য কাজ করে, সেটাকে বলা হয় কি? গ্রন্থি। এরকম সবচেয়ে বড় গ্রন্থি হলো পিটুইটারি গ্রন্থি। সবচেয়ে বড় গ্রন্থি হলো পিটুইটারি গ্রন্থি। এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, এটাকে প্রভু গ্রন্থি বলা হয়। ইনসুলিন কোথা থেকে উৎপন্ন হয়? ইনসুলিন অগ্নাশয় থেকে, এটাকে প্যানক্রিয়াস বলা হয়, প্যানক্রিয়াস। ওকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ডক্টর ল্যাঙ্গারহ্যান্স এই কোষটা আবিষ্কার করেন। এটা অগ্নাশয়ে থাকে, অগ্নাশয়কে ইংরেজিতে প্যানক্রিয়াস বলা হয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ওকে, এই অগ্নাশয়ের একটা ধরনের কোষ। ভিটামিন সি এর অভাবে, একটু আগে আমরা বলেছি এটা স্কারবি রোগ হয়। স্কারবি রোগটা হলো চুলকানি রোগ, স্কারবি রোগ, এটাকে ভিটামিন সি এর অভাবে হয়। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হয় কিসের কারণে? অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হয় সাধারণত আয়রনের কারণে। আয়রন, ওকে, আয়রন যাদের কম থাকে তাদের কিন্তু রক্ত স্বল্পতা হয়, অ্যানিমিয়া বলা হয়, শরীর একটু সাদা হয়ে যাওয়া। ওকে, সাধারণত আয়রনের অভাবে মহিলারা ভুগে থাকে। মহিলাদের রক্তের পরিমাণ যদি 9-এর নিচে থাকে বা 7-এর নিচে বলতে হয়, সেটা হলো অ্যানিমিয়া বা আয়রনের অভাবে। আয়রন খেতে দেওয়া হয় তখন। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হলো 23 জোড়া। 23 জোড়া বা আমরা 46টা বলতে পারি। এর মধ্যে দেহকোষ, আমাদের দেহ গঠনে থাকবে 22 জোড়া বা 44টা, 22 জোড়া, 22 জোড়া, 22 জোড়ায় হলো 44টা। আর আমাদের সেক্স ক্রোমোজোম হলো 1 জোড়া, 1 জোড়ায় মানে হলো 2টা, টোটাল হলো 46টা, 23 জোড়া। 23 জোড়ার মধ্যে দেহকোষ, আমাদের দেহকোষ গঠন হবে 22 জোড়ায়, আর আমাদের সেক্স ক্রোমোজোম হলো 1 জোড়া। এই 23 জোড়া, টোটাল 46টা। ডিএনএ মানে হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ মানে হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর একটা রয়েছে আরএনএ। আরএনএ মানে হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা মানে হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস ত্যাগ করে? আমরা জানি, আমরা যখন শ্বাস ছেড়ে দিই, ওকে, আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিলাম, আর আমি গ্রহণ করি কি? আমি হলো অক্সিজেন গ্রহণ করে নিলাম, অক্সিজেন গ্রহণ করলাম, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিলাম। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ আবার আমরা যেটা ছেড়ে দিই সেটা কিন্তু সে গ্রহণ করে। অর্থাৎ আমরা যেটা ছেড়ে দিই সেইটা সে গ্রহণ করে, আমরা যেটা ছেড়ে দিলাম কার্বন ডাই অক্সাইড, সেটা সে গ্রহণ করলো। আর আমরা যেটা টানি অক্সিজেন, সেটা কিন্তু সে ত্যাগ করে। এই যে অক্সিজেন, এটা কিন্তু সে ত্যাগ করে। শব্দের গতি সবচেয়ে বেশি কোন মাধ্যমে? শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে। কঠিন মাধ্যমে হলো কত হয় আমরা জানি, কঠিনে হয় এটা 5300 মিটার পার সেকেন্ড। এবারে কঠিন মাধ্যমে তরল বা পানিতে, তরলে এটা কত হয়? 1450 এত মিটার পার সেকেন্ড। এটা বায়ুতে কত আসবে বা গ্যাস পদার্থে কত হবে? 332 মিটার পার সেকেন্ড। এই তো শেষ। তাহলে সবচেয়ে বেশি হবে কঠিন মাধ্যমে, সবচেয়ে। আর শূন্য মাধ্যমে কিন্তু শূন্য, মাধ্যম ছাড়া কিন্তু শব্দ হয় না। যদি কোথাও মাধ্যম না থাকে সেখানে আমার কথাবার্তা শব্দ শোনা যাবে না। যেমন চাঁদে যদি কোনো শব্দ হয় তাহলে কিন্তু শোনা যাবে না, চাঁদে কোনো মাধ্যম নাই। চাঁদে যদি কোনো বিস্ফোরণও ঘটে কেউ শুনবে না। এই জন্য যারা চাঁদে যায় মহাশূন্যচারী, তারা কিন্তু নিজেদের মধ্যে কথা বলার জন্য টেলিফোনের মতো বেতার তরঙ্গ ব্যবহার করে, বেতার তরঙ্গ ব্যবহার করে। ওকে, কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নবায়নযোগ্য শক্তি, যে শক্তি বারবার ব্যবহার করা যায়, সৌরশক্তি। যেমন সূর্যের এটা থেকে আমরা সোলার সেল পেতে পারি, সৌরশক্তি থেকে আমি এটাকে ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করতে পারি, সোলার সেল। অ্যাসিড বৃষ্টির জন্য কে দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য সালফার ডাইঅক্সাইড দায়ী, সালফার ডাইঅক্সাইড। অ্যাসিড বৃষ্টি হয়, অর্থাৎ এই ঘটনা আমরা 5 বছর 10 বছর পর পর দেখা যায় যে বাতাসে সালফারের পরিমাণ যখন বেশি হয়, এইটা আকাশে গিয়ে বৃষ্টির সাথে মিশে যায়। যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে, ওই বৃষ্টির সাথে এই সালফার, বায়ুমণ্ডলের সালফার মিশে
এই বৃষ্টিটা চলে আসে অ্যাসিড বৃষ্টি, অর্থাৎ এই সমস্ত বৃষ্টিতে অ্যাসিড থাকে এবং এই অ্যাসিড বৃষ্টি হইলে মানুষের শরীরের চামড়া পুড়ে যেতে পারে, মাছের ক্ষতি হতে পারে যেখানে যেখানে পড়বে। এটা 10 বছর 20 বছর 50 বছর পরে এরকম ঘটে, অ্যাভেলেবেল ঘটে না। যদি বায়ুমণ্ডলে কোনো কারণে সালফারের পরিমাণ বেশি হয়ে যায় তখন এটা হয়। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। পারমাণবিক সংখ্যার অপর নাম কি? পারমাণবিক সংখ্যা মানে হলো প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। ওকে, আর ভর সংখ্যা আমরা জানি, ভর সংখ্যা মানে হলো কি তোমার প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, এই দুইটাকে একসাথে বলা হয় ভর সংখ্যা। প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? তাহলে আমরা জানি যে গ্রহগুলো হলো প্রথমে বুধ, তারপরে হলো শুক্র, তারপরে হলো পৃথিবী। ওকে, বুধ শুক্র পৃথিবী, তাহলে পৃথিবীর নিকটতম হলো শুক্র। বুধ শুক্র পৃথিবী, পৃথিবীর নিকটতম হলো শুক্র। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউসের সময় কোনটা কাজ করে না? গ্রিন হাউসের সময় মিথেন থাকে, জলীয় বাষ্পটা থাকে, পানি যেটা সেটা থাকে, কার্বন ডাই অক্সাইড এটা থাকে। কার্বন তো গ্রিন হাউসের একটা দোষী, সেটাও জানি। কিন্তু নাইট্রোজেন, এটা কিন্তু নাইট্রোজেন গ্যাস কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। নাইট্রোজেন যেটা, অর্থাৎ যেটাকে এভাবে লেখা হয় নাইট্রোজেন, এটা কিন্তু গ্রিন হাউসের জন্য দায়ী নয়। ওজোন স্তরে বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ওজোন স্তরটা কোন জায়গায় অবস্থিত? বায়ুমণ্ডলে আমরা জানি 5টি স্তর রয়েছে। 1 নম্বরে হইল ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার। 2 নম্বরে কি? আমাদের এই বায়ুমণ্ডল থেকে যেটা শুরু সেটার নাম ট্রোপোস্ফিয়ার। 2 নম্বরে কি? স্ট্রাটোস্ফিয়ার। তারপরে মেসোস্ফিয়ার। তারপরে কি? মেসোস্ফিয়ার পর থার্মোস্ফিয়ার। তারপরে কি? এক্সোস্ফিয়ার। 5 নম্বরে এক্সোস্ফিয়ার। তাহলে 5টা স্তর পাইলাম আমরা। এই যে পৃথিবীর যে বাহিরে আছি, একেবারে পৃথিবীর ভূপৃষ্ঠে আছি আমরা, পৃথিবীর পৃষ্ঠে, সেখান থেকে উপরে 10,000 পর্যন্ত বায়ু আছে। সামান্য এরপরে শূন্য। 10,000 পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে উপরে 10,000 পর্যন্ত এই বায়ুমণ্ডলগুলো রয়েছে। তাহলে আমরা যদি এইভাবে পৃথিবীর একটা চিত্র আঁকি, আমরা এই একটা আর্থ আঁকলাম, তাহলে এরপরে এই হইলো একটা স্তর, এটা হইলো ট্রোপোস্ফিয়ার। তারপরে এই যে স্তরটা রয়েছে এটার নাম কি? স্ট্রাটোস্ফিয়ার। তারপরে যে এই একটা স্তর রয়েছে এটার নাম কি? এইটার নাম হলো মেসোস্ফিয়ার। তারপরে কি? এইটার নাম হইলো কি? থার্মোস্ফিয়ার। তারপরে এটার নাম কি? এটার নাম হইলো এক্সোস্ফিয়ার। এই টোটাল 10,000 এর মতো এইরকম। তাহলে এই যে ওজোন স্তরটা যেটা রয়েছে এটা হলো স্ট্রাটোস্ফিয়ারে রয়েছে। ওজোন স্তর যেটা O3, ওজোন স্তর মানে কি? O3। সাধারণত O2 যেটা, O2টা হইলো অক্সিজেন, আমরা যেটা গ্রহণ করি। এই আর ছেড়ে দিলাম, কি ছাড়লাম? কার্বন ডাই অক্সাইড ছাড়লাম। ওকে, আর আমি গ্রহণ করলাম অক্সিজেন। ঠিক আছে? তাহলে এই যে ওজোন স্তরটা, ওজোন স্তর মানে কি? O3 ওজোন স্তর, এইটা কিন্তু রয়েছে স্ট্রাটোস্ফিয়ারে। কোনটি তড়িৎ পরিবাহী? তড়িৎ পরিবাহী মানে যার মধ্য দিয়ে বিদ্যুৎ চলতে পারে। সেরকম কে রয়েছে এখানে? কাঠের মধ্য দিয়ে বিদ্যুৎ চলে না, কাচের মধ্য দিয়ে চলে না, প্লাস্টিকের মধ্য দিয়ে চলে না, তামার মধ্য দিয়ে চলে। বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তক কে? বিগ ব্যাং তত্ত্ব কে দিয়েছে প্রথম? এটা হলো বিজ্ঞানী জি ল্যামেটার। জি ল্যামেটার কি বলেছেন? যে এই মহাবিশ্ব প্রথমে ক্ষুদ্র একটা কণার মতো ছিল, একটা বিশাল বিস্ফোরণের কারণে এই মহাবিশ্ব আস্তে আস্তে বড় হচ্ছে। আমরা যখন একটা বেলুন ফু দিই তখন বেলুন আস্তে আস্তে বড় হয়, বেলুনের একটা কণা চারদিকে ছড়িয়ে পড়ে বড় হতে হতে। জি ল্যামেটার বলেছেন এই মহাবিশ্ব ছিল একটা ক্ষুদ্র কণার মতো, একটা মহাবিস্ফোরণ। এই বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবী আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, এখনো বড় হচ্ছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন যে মহাবিশ্ব এখনো আস্তে আস্তে বড় হচ্ছে। অর্থাৎ বেলুনটা আমি যতক্ষণ ফুয়াবো। এখন প্রশ্ন হলো এই যে বড় বিস্ফোরণটা কে দিল?
এটাই হলেন আমাদের মহান রব্বুল আলামিন। এই যে জি লিমিটর তিনি বলেছেন এই বিগ ব্যাং, এটাকে বলা হয় বিগ ব্যাং, এই যে মহাবিস্ফোরণ যেটাকে বিগ ব্যাং তত্ত্ব বলা হয়, এটা জি লিমিটর এটা এই কথাটা প্রথমে বলেছেন। আর স্টিফেন হকিং কি করেছেন, ইনি ব্যাখ্যা করেছেন এটা, তিনি এই তত্ত্বটাকে আরো ব্যাখ্যা করেছেন। গ্যালিলিও কি বলেছেন, পরন্ত বস্তুর সূত্রগুলো তিনি আবিষ্কার করেছেন। পরন্ত বস্তুর সূত্র, একটা বস্তু উপর থেকে কিভাবে পড়বে এরকম তিনটে সূত্র তিনি দিয়েছেন, তিনটে সূত্র দিয়েছেন পরন্ত বস্তুর ক্ষেত্রে, এইটা গ্যালিলিও করেছেন। আর আলবার্ট আইনস্টাইনের তো অনেক ভূমিকা, তিনি 1927 সালে নোবেল পুরস্কার, 1921 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। 1921 সালে কিসে নোবেল পুরস্কার পেয়েছেন, ফটোতড়িৎ ক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ কোথাও আলো পড়লে সেখান থেকে বিদ্যুৎ পাই। আমাদের যে সমস্ত ঘরে বিদ্যুৎ ছিল না, যখন আমাদের বাড়িতেও ছিল এরকম সোলার সেল আমরা বলি এটাকে, অর্থাৎ টিনের চালার উপরে এই সেলটা যদি রাখি, এই সোলারটা রাখি, আলো উঠলে সেখান থেকে বিদ্যুৎ পাওয়া যায়। এটাই মূলত তার আবিষ্কার ছিল। ওকে, এটার কারণে 1921 সালে তাকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়। কোনটি মৌলিক পদার্থ, আমরা জানি যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কিছু পাওয়া যায় না, সেটা মৌলিক পদার্থ। তাহলে পানি মানে তো আমরা জানি, পানিকে ভাঙলে আমরা পাই দুইটি, একটা হাইড্রোজেন আর একটা পাই অক্সিজেন। লবণ মানে হইলো সোডিয়াম ক্লোরাইড, একটা সোডিয়াম আর একটা ক্লোরাইড। লোহা মানে হলো ফেরাস, মানে আয়রন যেটাকে বলি লোহা। ওকে, তাহলে লোহাটা হইলো মৌলিক পদার্থ, লোহা, লোহা এটা শুধু একটা পদার্থ। কোনটি ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন মানে হালকা পরিবর্তন, মূল জিনিস ঠিক থাকবে, শুধু এক অবস্থা থেকে আর এক অবস্থা। আর রাসায়নিক পরিবর্তন আর একটা আছে, রাসায়নিক পরিবর্তনটা হলো একেবারে জেনেটিক ভাবে পরিবর্তন হয়ে যাওয়া। ওকে, তাহলে একজন মানুষ সে প্রেম করতেছিল, এরপরে সে বিবাহিত পুরুষ হয়ে গেছে, পরিবর্তন আছে, একই মানুষ ছিল, একই ব্যক্তি, এটা হলো ভৌত পরিবর্তন। আর যদি একজন মানুষ হঠাৎ করে মারা গেলে কিন্তু সে এক পর্যায়ে যদি সে মানে আমাদের দেহটা গলে পচে যেতে পারে, মাটির সাথে মাটি মিশে যাবে, পানির সাথে পানি, তাহলে তখন কিন্তু দেহের আর অস্তিত্ব থাকে না, এটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন, সম্পূর্ণ নতুন হয়ে গেল, এটা রাসায়নিক পরিবর্তন। আর যদি বস্তুর অবয়ব একই জিনিস রয়ে গেল, এটা ভৌত পরিবর্তন। যেমন লোহায় মরিচা পড়লে সম্পূর্ণ নতুন পরিচয় হয়ে যায়। দুধ থেকে দই হওয়া, দুধ হইলো ভালো জিনিস, ব্যাকটেরিয়ায় দই পচাই ফেলে। বরফ থেকে পানি, এইটা হইলো সামান্য পরিবর্তন, এটা একই জিনিস, বরফের মধ্যেও পানি, পানিও পানি। ওকে, দুধকে দইয়ে পরিণত করে কোনটি, দুধকে দইকে পরিণত করে ব্যাকটেরিয়া। কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়, সুইসাইডাল স্কট। ওকে, আত্মঘাতী থলি, এইটা মানে সুইসাইড করে এই থলিটা, সেটা হলো লাইসোজোম। এই থলি নিজে নিজে আত্মহত্যা করে, এটাকে বলা হয় সুইসাইডাল স্কট বলে, আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোম, এটা মনে রাখতে হবে, লাইসোজোম, লাইসোজোম, লাইসোজোম আত্মঘাতী থলি বলা হয়। মানবদের সবচেয়ে বড় অঙ্গ কোনটা, সবচেয়ে বড় অঙ্গ, এই যে হাত, পা, চুল, মাথা, সবচেয়ে বড় অঙ্গ, চুল, নখ, হাত, সবচেয়ে বড় অঙ্গ কোনটা, সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক, ত্বক বা চামড়া, পুরো বডির যে চামড়া যেটা, এটাই সবচেয়ে বড়। যদি আমরা আলাদা আলাদা করি, চুলগুলো আলাদা করলাম, ত্বকটাকে আলাদা করলাম, ঠিক আছে, সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক, ত্বকটাই সবচেয়ে বড় হবে, ত্বক বা চামড়া। কোনটি ভাইরাস জনিত রোগ, ভাইরাস জনিত আমরা জানি, ভাইরাস জনিত আমরা কেমনে মনে রাখছি, হায় হায়, বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা, জ্বরে পেল। তাহলে বসন্ত রোগগুলো কোনটা আমরা জানি, এরকম ছন্দ কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে প্রচুর আছে। ওকে, এইরকম প্রচুর, এই যে ভাইরাস জনিত রোগ, তারপর ব্যাকটেরিয়া জনিত রোগ, কিভাবে মনে রাখছিলাম, টনি যদি ধোকা খায় ডাইরেক্ট প্লেস করলেই গোল হবে, এইরকম ছন্দগুলো দিয়ে প্রচুর পড়া, এগুলো মনে রাখতে হবে। তাহলে এই হাইতে হইলো হাম, এই হাইতে হইলো, এই হাইতে হইলো হারপিস, এই হাইতে হইলো হাম, হায় হায় বসন্ত, বসন্ত রোগ, মাস মানে মামস, এলো মানে কি এনকেফালাইটিস, ভাইকে মানে ভাইরাল হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, জ্বরে মানে জলতাঙ্ক, পেলো মানে পোলিও।
তাহলে ভাইরাস জনিত রোগ কোনটা? পোলিও রোগ। তাহলে এই ছন্দ, হায় হায় বসন্ত মাস এলো, ভাইক ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল, ভাইরাস জনিত রোগ। আবার ব্যাকটেরিয়া জনিত রোগ এরকম আছে। ওকে, ব্যাকটেরিয়া জনিত রোগ আমরা কিভাবে মনে রাখি? কি, টনি যদি ধোকা খায় ডাইরেক্ট প্লেস করলেই গোল হবে। তাহলে এরকম প্রচুর ছন্দ আমাদের এই ইউটিউব চ্যানেল ইনোভেশন শিক্ষা পরিবার ইউটিউব চ্যানেলের নাম, এখানে পাওয়া যাবে। আমাদের ফেসবুক পেজ এরকম প্রচুর ছন্দ আছে, দেখে নাও এবং পরীক্ষায় চমক দেখাও। পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন হলো আলেকজান্ডার ফ্লেমিং, তিনি পেনিসিলিন আবিষ্কার করেন। এটা একটা অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিক বা প্রতিষেধক, এই অ্যান্টিবায়োটিক বা প্রতিষেধক এগুলো আবিষ্কার করেন হলো আলেকজান্ডার ফ্লেমিং। লুই পাস্তুর কি করে? আমরা জানি যে দুধকে যে সংরক্ষণ করি, এটা পাস্তুরাইজেশন। ওকে, আমাদের স্বাভাবিক তাপমাত্রা হলো 26°C, কিন্তু ওই বিজ্ঞানী কি করছে? এই 26° থেকে নিচের দিকে নামিয়ে 18°তে দুধকে তিনি সংরক্ষণ করার পদ্ধতি আবিষ্কার করছেন। এটা পাস্তুরাইজেশন। রবার্ট হুকের বিষয়ে বলছিলাম, তিনি কোষ আবিষ্কার করেছেন, তিনি অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন। অরিজিন অফ স্পেসিস এটা কার? চার্লস ডারউইনের। অর্থাৎ অরিজিন অফ স্পেসিস, অর্থাৎ আমরা যে প্রজাতিগুলো রয়েছি, মানুষ প্রজাতি, ঘোড়া প্রজাতি, তারপরে হরিণ, এই রকম তিনি অনেকগুলো প্রাণীর অরিজিনটা কোথায়, এরা অরিজিন শুরুতে কোথায় ছিল, এরকম অসংখ্য প্রাণীর অরিজিন কোথায় ছিল, এরকম তাদের অরিজিন কার কোথায় অরিজিন, এই সংক্রান্ত একটা বই হলো অরিজিন অফ স্পিসিস। এই বইটার লেখক হলো চার্লস ডারউইন। এবং এই চার্লস ডারউইনের কিন্তু এই মানুষ সংক্রান্ত যে তত্ত্ব, তিনি বলেছেন মানুষ এক পর্যায়ে কিন্তু বানরের মতো ছিল, কালক্রমে যাদের এই পিছন থেকে লেজ পড়ে গিয়ে তারা মানুষের মতো হয়েছে। হনুমান কিন্তু সে এইভাবে রয়ে গেছে। ওকে, হনুমান কিন্তু জঙ্গলে রয়ে গেছে, যার লেজটা পড়েনি। এইগুলো নিয়ে কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলামের দৃষ্টিতে শুরু থেকেই হচ্ছে আমরা মানুষের আদি বাবা হলো হযরত আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। ওকে, তার ইবাদতের জন্য তাকে জান্নাতে রেখেছিলেন, তার একা একা ভালো লাগে না। পরে তার বাম পাজরের রেহার নামক হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হলো তার জীবন সঙ্গীর জন্য। এবং এই দুইজন জান্নাতে থাকতেছিল, হঠাৎ করে আল্লাহ বলেছিলেন তোমরা এখানে খাও দাও ঘুমাও আরাম করো, সব কিছু পাবে, তবে ওই যে একটা গাছের কথা বলছি, গন্ধম গাছ, সেখানে যাবে না, কিন্তু তাহলে কিন্তু তোমরা জান্নাতে থাকতে পারবে না। কিন্তু শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ করে একদিন হাওয়া আলাইহিস সালামকে ওই গন্ধম খাওয়ালেন, এবং তিনি খাইলেন তো খাইলেন, আদমের জন্য 2টা গন্ধম নিয়ে আসলেন। যখনই আদম খাইতেছিল, ওকে, যেই গলা পর্যন্ত গেল, এক পর্যায়ে তিনি মনে করলেন বা জিজ্ঞেস করলেন যে কোন ফল এটা? তখন হাওয়া বললেন ওই যে গন্ধম ফল। তখন তিনি গলা টিপে ধরলেন। এই জন্য পুরুষদের গলার কিন্তু এই জায়গাটাকে কি আদমস কর্ড বলা হয়, এবং এই জায়গাটা একটু ফুলেও থাকে। পরে আল্লাহ তাআলা তার কথা না শোনার কারণে তাদের দুজনকেই দুনিয়ায় পাঠিয়ে দিলেন। একজনকে জেদ্দায় পাঠাইলেন, ওকে, হযরত হাওয়া আলাইহিস সালামকে, এবং আদমকে শ্রীলঙ্কায় পাঠাইলেন। এইভাবে তারা পরবর্তীতে অনেক বছর কাদার পরে এক সময় তাদের মনে পড়লো, জান্নাতে থাকাকালীন সময় তারা দেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দোয়া পড়ে যখন আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহ তখন তাদেরকে ক্ষমা করলেন এবং তাদের একসাথে দেখা হইল। এবং তখন হযরত আদম আলাইহিস সালাম তার অন্ধকার কেটে গেল, এবং তিনি খুশি হয়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন 2 রাকাত নামাজ পড়ে। সেটা হলো আমাদের ফজরের নামাজ, ফজরের যে 2 রাকাত ফরজ, সেখান থেকে। তাহলে এটা হলো ইসলাম ধর্মানুসারে। যাই হোক, অরিজিন অফ স্পিসিস এই বইটি হলো চার্লস ডারউইনের লেখা, এবং এই বইতে মানুষ, অন্যান্য প্রজাতি, এদের অরিজিনটা কোথায়, মানুষের এইভাবে অরিজিন তিনি বলেছেন যে এটা বানর বা হনুমান থেকে এসেছে। এটা বিশ্বের বিজ্ঞানীদের ভাগ করে ফেলছে। মুসলিম যারা বিজ্ঞানী তারা এগুলো বয়কট করেছে, আর অন্য কিছু মানে খ্রিস্টান বা আদার্স যারা আছে তারা এটাকে বলছে হ্যাঁ ঠিক আছে। আলোর গতি প্রতি সেকেন্ডে কত? আলোর গতি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডে এত মিটার, একের পরে যদি 8টা শূন্য দিই, তাহলে এখানে বলছে কিলোমিটার। তাহলে 3 × যদি কিলোমিটার নিই, 1000 দিয়ে ভাগ দিয়ে দেব। 1000 দিয়ে ভাগ দিলে কত হবে? হবে 5 কিলোমিটার। তাহলে 3-র পরে 5টা শূন্য, 2 3 4 5, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ, এই যে 3 লক্ষ কিলোমিটার প্রত্যেক সেকেন্ডে আলোর বেগ।
কোনটি চৌম্বক পদার্থ? চৌম্বক পদার্থটা কি? যে সকল পদার্থকে চুম্বকে পরিণত করা যায়। যেমন কে কে রয়েছে সেটা, যেমন ফেরাস। ফেরাস মানে কি? লোহা। ফেরাস মানে হলো বাংলায় আয়রন বলি বা ইংরেজিতে আয়রন বলি। ফেরাস, ফেরাস সংক্ষেপে ফেরাস এইভাবে, এফি ফেরাস, ইংরেজিতে আয়রন, বাংলায় হলো লোহা। আর কে কে রয়েছে? ফেনি। ফেনি বানানে কি? NI, নিকেল। ফেনিকো, ফেনিকো, কোবাল। এই তিনটে পদার্থকে কি চুম্বকে পরিণত করা যায়, এদেরকে চৌম্বক পদার্থ বলা হয়। তাহলে ফেরাস, নিকেল, কোবাল। ফেরাস, নিকেল, কোবাল, ফেনিকো, এটা মনে রাখতে হবে। ফেনিকো, ফেরাস, নিকেল, কোবাল্ট, এই যে নিকেল, এটাকে চৌম্বকে পরিণত করা যায়, চৌম্বক পদার্থ। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? এই যে পরমাণু রয়েছে, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে, পরমাণুতে আমরা জানি কি কি থাকে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন এই যে থাকে এইখানে, প্রোটন আর নিউট্রন এটা থাকে, আর ইলেকট্রনটা থাকে বাইরে। ইলেকট্রনটা থাকে নিউক্লিয়াসের বাইরে, আর নিউক্লিয়াসের মধ্যে থাকবে ইলেকট্রন এবং প্রোটন, সরি প্রোটন এবং নিউট্রন এই দুইটা থাকবে। প্রোটন এবং নিউট্রন এই দুইটা থাকে নিউক্লিয়াসের মধ্যে, আর বাহিরে থাকবে কি? নিউক্লিয়াসের বাহিরে কি থাকবে? এই যে বাইরে থাকবে ইলেকট্রন। আর প্রোটন আর নিউট্রন এটা থাকবে নিউক্লিয়াসের মধ্যে। আর প্রোটন আর নিউট্রন এই দুইটাকে কিন্তু আবার বলা হয় ভর সংখ্যা। এই দুইটা যদি আসে, দুইটাকে বলা হয় ভর সংখ্যা। ওকে, আর শুধু প্রোটন যদি, এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। শুধু প্রোটনকে পারমাণবিক সংখ্যা বলা হয়, পারমাণবিক সংখ্যা। কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? আমরা জানি বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ বের করেন। ল্যান্ডস্টেইনার, ল্যান্ডস্টেইনার তিনি রক্তের গ্রুপ বের করেন। কি কি গ্রুপ? একটা এ, একটা বি, একটা এবি, আর একটা হলো ও। ওকে, চারটা গ্রুপ। রক্তের গ্রুপ কয়টা? চারটা গ্রুপ তিনি আবিষ্কার করেন, এ, বি, এবি আর ও। ও হইল দাতা। ও হইল দাতা মানে কি? সর্বজনীন দাতা, সবাইকে সে দিতে পারবে, তবে নিতে পারবে না। আর এ হলো গ্রহিতা, সর্বজনীন গ্রহিতা, সর্বজনীন গ্রহিতা। সর্বজনীন দাতা, সর্বজনীন দাতা হইল ও, ও সবাইকে দিতে পারবে কিন্তু নিতে পারবে না। আর এবি হলো সর্বজনীন গ্রহিতা, সবাইকে নিতে পারবে তবে সবাইকে দিতে পারবে না। ওকে, সর্বজনীন দাতা, ও হইল সর্বজনীন দাতা। রক্তের গ্রুপ সর্বজনীন গ্রহিতা, সবাইটা গ্রহণ করতে পারবে, এবি। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন হইল প্রোটিন বা আমিষ, প্রোটিন বা আমিষ জাতীয় জিনিস হইল হিমোগ্লোবিন। রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন। ওকে, হিমোগ্লোবিনের কারণেই কিন্তু রক্তটা লাল দেখায়, হিমোগ্লোবিনের কারণে। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, লাল রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, এটা 120 দিন। 120 দিন মানে কি? এত দিন, এত ডেস। এত ডেস মানে কি? কয় মাস? 4 মাস, 30 দিনে 1 মাস, তাহলে 4 মাস। ওকে, 4 মান্থ, 4 মান্থ, MONTH, 4 মান্থ। এই জন্য 4 মাস পর পর রক্ত দেওয়া যায়। অর্থাৎ এই লোহিত রক্তকণিকা 120 দিন পর পর এমনি মারা যায় সে। এই জন্য ডাক্তাররা বলে যে তুমি 4 মাস পর পর রক্ত দাও। অর্থাৎ আমি যদি রক্ত নাও দিই 4 মাস পর, তাহলে কিন্তু সে এমনিতেই মরে যাচ্ছে, 4 মাসের সময় অটো মরে যাচ্ছে। ওকে, রক্তের শ্রেণীবিন্যাস করেন ল্যান্ডস্টেইনার। বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার রক্তের শ্রেণীবিন্যাস, রক্ত যে 4 প্রকার, এ বি বি ও এইরকম। আর উইলিয়াম হার্ভে রক্ত চলাচল, শরীরে যে হার্ট থেকে রক্ত বের হয়ে সারা দেহে কিভাবে চলে, এটা উইলিয়াম হার্ভে। লুই পাস্তুর আগে বলেছি, রবার্ট হুক আগে বলেছি। কোন উৎসেচক রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে থ্রম্বিন, ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট, জমাট বাঁধায়, রক্ত জমাট বাঁধায় ভিটামিন কে, রক্ত বাঁধায়। আবার একটা থ্রম্বিন, সেও রক্ত জমাট বাঁধে। আর এই থ্রম্বিন যদি না থাকে, ভিটামিন কে যদি না থাকে শরীরে, তখন কিন্তু রক্ত জমাট বাঁধে না, রক্ত বের হইতেই থাকবে, বের হইতে হইতে পুরো শরীরের রক্ত চলে যায়। সামান্য এক জায়গায় একটা ছিদ্র হয়েছে, সামান্য রক্ত বের হতে থাকে। জলের স্থায়ী ক্ষরতা দূর করা যায় কিসের কারণে? ক্ষরতা মানে কি? ক্ষরতা মানে হলো ক্ষার। ক্ষার, ক্ষার যদি বেশি থাকে, ওকে, আমরা জানি অ্যাসিড এবং ক্ষার, ক্ষার বেশি থাকলে কিন্তু সেই পানি দিয়ে সাবান ফেনা হয় না, পরিষ্কার হয় না কাপড়। এটা যদি আমি দূর করতে চাই, তাহলে সোডিয়াম কার্বনেট ব্যবহার করতে হবে।
সোডিয়াম, সোডিয়াম কার্বনেট, এনএতে সোডিয়াম, এনএ মানে কি সোডিয়াম, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট এটা এক ধরনের চুনা পাথরের মতো। এই পাথরটা যদি ব্যবহার করি তাহলে এই ক্ষরতা চলে যায়, পানির ক্ষরতা যদি চলে যায় তখন সেই পানি আমরা ব্যবহার করে কাপড় কাচতে পারি, পরিষ্কার করতে পারি। জলের স্থায়ী ক্ষরতা এটা দূর করতে চাইলে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট বা চুনা পাথর টাইপের এইগুলো ব্যবহার করলে ক্ষারতাটা কেটে যায়। হাইড্রোজেন শব্দের অর্থ কি? হাইড্রোজেন, হাইড্রোজেন মানে হলো উদোজান, উদোজান, উদোজান মানে কি? এটা হইল জল, উদোজান মানে হলো জল উৎপাদক, জল উৎপাদক। হাইড্রোজেন মানে হইল জল উৎপাদক, অর্থাৎ জল যদি লিখি সেটা কিন্তু H2O, অর্থাৎ H2 হইল হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন মানে জল উৎপাদক, পানি উৎপন্ন করে, H2O পানি উৎপন্ন করতে পারে। মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য? মাছ তো আমরা জানি যে ফুলকা, মুখের দুই পাশে দুইটা ফুলকা থাকে, সেইগুলোর মাধ্যমে শ্বাসকার্য চালায়, ফুলকার মাধ্যমে। নিউমোনিয়া জীবাণু দেখতে কেমন? নিউমোনিয়ার জীবাণুটা দেখতে গোলাকার, গোল, নিউমোনিয়ার জীবাণু হচ্ছে গোল। মানুষের দাঁতের সবচেয়ে কঠিন, এই যে দাঁত, এই যে দাঁত রয়েছে মানুষের, এই যে দাঁতের সবচেয়ে শক্ত অংশের নাম কিন্তু এনামেল। এনামেল হচ্ছে দাঁতের সবচেয়ে যে শক্ত অংশ, সেটার নাম হলো এনামেল। স্বাভাবিক একজন প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাস প্রশ্বাস দৈনিক, দৈনিক শ্বাস প্রশ্বাস, দৈনিক না প্রতিহার মিনিটে, 1 মিনিটে 12 থেকে 20 বার হবে, প্রতি মিনিটে 12 থেকে 20 বার সে করবে পার মিনিট, প্রত্যেক মিনিটে। রক্ত জমাট বাঁধে, ভিটামিন কে এর জন্য রক্ত জমাট বাঁধে। দেহের সর্বজনীন দ্রাবক, দ্রাবক মানে কি? যে সবাইকে মিক্সচার করতে পারে, তাহলে এটাকে কি বলবো আমরা? পানি। সর্বজনীন দ্রাবক, দেহের সর্বজনীন দ্রাবক, দেহের সর্বজনীন দ্রাবক হইল পানি। পানি যেখানেই নি সবার সাথে মিশে যেতে পারে, পানি। রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4, 7.4 হচ্ছে রক্তের পিএইচ। কোনটি আমিষ পরিপাক এনজাইম? আমিষ পরিপাক করতে পারে কোনটা? আমিষ লাইপেজ না অ্যামাইলেজ না ট্রিপসিন না মল্টেজ? আমিষ পরিপাক করতে পারে, আমিষ, আমিষ হইল প্রোটিন যেটাকে আমরা বলি, তাই তো? প্রোটিন, প্রোটিনকে আমরা যদি এটা কি বলবো? লাইপেজ, অ্যামাইলেজ না ট্রিপসিন? ট্রিপসিন, ট্রিপসিন হইল আমিষ পরিপাক করতে পারে, আমিষ শরীরে যে প্রোটিন সেটা ট্রিপসিন পরিপাক করে। লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকা হলো আরবিসি, লোহিত রক্তকণিকা আরবিসি, রেড ব্লাড সেলে কি কাজ করে? সে হইল অক্সিজেন পরিবহন করে। লাল রক্তকণিকা, শরীরের যে রক্তটা রয়েছে এর মধ্যে, রক্তের মধ্যে কিন্তু একটা আরবিসি, ওকে, আর একটা কি রয়েছে? ডব্লিউবিসি, ওকে, এটা কি সাদা, রক্তের মধ্যে কিন্তু একটা লাল কণা, একটা সাদা কণা, আর একটা প্লাটিলেট বা অনুচক্রিকা, ওকে। লাল রক্তকণিকাটা অক্সিজেন পরিবহন করে, সব জায়গায় অক্সিজেন নিয়ে যায়। গলগণ্ড রোগ হয় কিসের কারণে? আয়োডিনের অভাবে। গলগণ্ড রোগ আয়োডিনের কারণে, যে সমস্ত দিকে আয়োডিন থাকে না সেটার গলায় গলগণ্ড রোগ হয়। পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় কাকে? পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ায় সমস্ত শক্তি জমাট থাকে মাইটোকন্ড্রিয়া, এই জন্য এটাকে পাওয়ার হাউস বলা হয় বা শক্তির উৎস, শক্তির ঘর বলা হয়। জীব ও জ্বরের মধ্যে সংযোগ স্থাপন করে কে? ভাইরাস। অর্থাৎ ভাইরাস, জীব, অনেক বিজ্ঞানীরা বলে যে ভাইরাস হচ্ছে জীব, আবার অনেক বিজ্ঞানীরা বলে ভাইরাস হচ্ছে জ্বর। অর্থাৎ ভাইরাসের কিছু জীবী বৈশিষ্ট্য রয়েছে, আবার কিছু তার মৃত্যু, অর্থাৎ সে জীবিত নয়, এই জন্য এটাকে বলা হয় জীব এবং জ্বরের মধ্যে সংযোগ রক্ষাকারী। বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি? শুধু বাস্তুতন্ত্রে না, পুরো মহাবিশ্বের শক্তির মূল উৎস হলো সূর্য। টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কোন 3টি রং ব্যবহার করা হয়? টেলিভিশনে আমরা জানি মৌলিক রং হইল 3টা, সেটা কেমনে মনে রাখবো? একটা জাদু মনে রাখতে হবে। জাদুটা কি? আসল, আসমানি, সবুজ, লাল। আসমানি, তাহলে এটাকে আদি হইল আসমানি,
শতে হইল সবুজ, আর লতে হইল লাল। এই তিনটে হলো মৌলিক বর্ণ, আর বাকি যে বর্ণ সব এই তিনটে বর্ণ থেকেই বানানো হয়। আসমানি, সবুজ, লাল তিনটা। আসমানি মানে কি? আকাশ। আকাশের রং আসমানি যদি থাকে অপশনে ভালো, এখানে অপশনে আসমানি নাই, তাহলে আকাশের রং কি? নীল, আসমানি বা নীল। ওকে, নীল সবুজ লাল কোথায় আছে? নীল সবুজ লাল, এই যে নীল সবুজ লাল, নীল সবুজ লাল। কোনটি অর্ধপরিবাহী নয়? অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী আমরা জানি পর্যায় সারণীতে যারা চতুর্থ গ্রুপের মৌল 4A তারাই অর্ধপরিবাহী। কেমনে মনে রাখবো আমরা? সেটা হইল কেমনে? কচি, জেলে, শান্তি, পাবে। আমার এক বড় ভাই ছিল, তার নাম ছিল কচি খন্দকার। তিনি শুধু মারামারি করতেন, মারামারি করে জেলখানায় গেলে তিনি শান্তি পেতেন, আবার জেলখানা থেকে বের হয়ে আবার মারামারি করে জেলখানায় যেতেন। তাকে স্মরণ করে এই ছন্দটা আমি লিখেছি, কচি, কচি জেলে শান্তি পাবে। ওকে, ক সি, কচি, কচি খন্দকার, কচি জেলে শান্তি পাবে। তিনি জেলখানায় গেলে শান্তি পান, জেলখানার বাইরে তার অশান্তি। এই কয়টা হইল অর্ধপরিবাহী। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্টানাম, লেড। তাহলে এখানে সিলিকন তো অর্ধপরিবাহী, জার্মেনিয়াম, গ্যালিয়াম, লোহা, লোহা অর্ধপরিবাহী নয়, লোহা অর্ধপরিবাহী নয়। বৈদ্যুতিক ভালভের ফিলামেন্ট কি দিয়ে বানানো হয়? বৈদ্যুতিক ভালভের ভিতরে যেখান দিয়ে আলোটা বের হয়, ইলেকট্রনগুলো বের হয়, সেখানে পেছানো একটা তার থাকে ভিতরে, ছোট পাতলা একটা তার। সেই তারটার নাম হলো টাংস্টাইন তার। সেটার নাম কি? টাংস্টাইন তার। ওই তারটা দেওয়া হয় কেন? টাংস্টাইনের গলনাঙ্ক খুব বেশি, অর্থাৎ যত বিদ্যুৎ যাক ওইটার মধ্যে দিয়ে যত ইলেকট্রন বের হোক, যতই গরম হোক, ওই তারটা সহজে কাটে না। টাংস্টাইন, টাংস্টাইনের এই গলনাঙ্ক, সে গলে যায় না। যতই গরম হোক, যতই বিদ্যুৎ যাক, সে গরম হবে না। টাংস্টাইনের গলনাঙ্ক সবচেয়ে বেশি, এটা গলতে প্রচুর হিট লাগবে। যত ধাতব পদার্থ সবচেয়ে বেশি গলনাঙ্ক এইটার, গলতে বেশি তাপমাত্রা লাগবে, এই জন্য এই পদার্থ ব্যবহার করা হয় টাংস্টাইন। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বেতার তরঙ্গ আয়োনোস্ফিয়ারে, বেতার তরঙ্গটা আয়োনোস্ফিয়ারে। ওকে, এর আগে একটা দেখছিলাম আমরা প্রশ্ন, সেটা ছিল স্ট্রাটোস্ফিয়ারে কি থাকে? ওজোন, ওজোন থাকে স্ট্রাটোস্ফিয়ারে। ওজোন, ওজোন মানে কি? O3 গ্যাস। ভূমিকম্প নির্ণয় করা হয় কোন যন্ত্র দিয়ে? ভূমিকম্প, সিসমোগ্রাফ, ভূমিকম্প। আর ভূমিকম্পের মাত্রা, ভূমিকম্পের মাত্রা, এই মাত্রা নির্ণয় করা হয় রিক্টার স্কেল, রিক্টার স্কেল। মাত্রা স্কেল দিয়ে মাত্রা মাপা হয়, রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্পের মাত্রা 7 মাত্রা না 8 মাত্রা না 9 মাত্রা। ওকে, ভূমিকম্পের মাত্রা সবচেয়ে মাত্রায় মাপা হয় ভূমিকম্পের এই রিক্টার স্কেল দিয়ে, আর ভূমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ দ্বারা। পরমাণুর চার্জ নিরপেক্ষ কণা, আমরা জানি পরমাণুতে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ, ইলেকট্রন, প্রোটন হইল পজিটিভ, আর এটার কোনো নিরপেক্ষ, এটা জিরো। নিউট্রন, নিউট্রনটা হইল জিরো। লাফিং গ্যাস, লাফিং গ্যাস মানে হলো নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এইটা N2O, N2O নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাস। আমরা জানি লাফিং গ্যাস মানে হলো যদি লাফ, লাফ মানে হলো হাসা, লাফিং, লাফাইতে থাকবে শুধুমাত্র, লাফাইতে থাকবে মানে কি? লাফিং গ্যাস, হাসতে থাকবে শুধু। অর্থাৎ নাইট্রাস অক্সাইড এই গ্যাস যদি কাউকে দেওয়া হয়, সে শুধু অকারণে হাসতে থাকবে, হাসতে হাসতে সে অসুস্থ হয়ে যেতে পারে। কাঁচ তৈরি, কাঁচ তৈরির প্রধান হলো বালু। বালুর মধ্যে যে চিকচিক করে যে অংশ, এটার নাম সিলিকন। সেই সিলিকন দিয়ে মূলত কাঁচ তৈরি করা হয়, বালু দিয়ে, বালু এবং সিলিকন এইটা দিয়ে কাঁচ তৈরি করা হয়, বালু দিয়ে। ফল পাকাতে কোনটা ব্যবহার করা হয়? ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়, ইথিলিন। ফল যদি পাকাইতে চাই, ইথিলিনের মধ্যে কলার কাঁদি কেটে ইথিলিনের মধ্যে চুবিয়ে উঠানো হয়, সব ফল 2-1 দিনের মধ্যে পেকে যাবে। এই যে আমরা বাজার থেকে কলা কিনি, সব কলা একসাথে পাকলো, কিভাবে পাকলো? গাছ থেকে পাকার সময় তো সব একসাথে পাকে না। ওকে, এটা ওই যে ইথিলিনের মধ্যে ভিজানো, দুষ্ট ব্যবসায়ীরা সব কাঁচা কলা কেটে সবাই ইথিলিনের মধ্যে একটা ডুব দিয়ে উঠানো হয়, ফলে কি হয়? এইটা একসাথে সব পেকে যায়, একই রকমের সব কলা। কোন ভিটামিন সূর্যের আলোতে থাকে? ভিটামিন ডি থাকে সূর্যের আলোতে, ভিটামিন ডি। কোনটি পানিবাহিত রোগ? কলেরা, পানি, খারাপ পানি, ময়লা পানি যারা খায়
জীবাণুযুক্ত পানি তাদের কিন্তু কলেরা হয়ে থাকে। আর ম্যালেরিয়া তো মশার কারণে হয়, আমরা জানি অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে ম্যালেরিয়া হয়। ডেঙ্গু হয় এডিস মশার কারণে ডেঙ্গু হয়। ইনফ্লুয়েঞ্জা হয় ভাইরাসের কারণে। ওকে, পানিবাহিত রোগটা হইল কলেরা। স্ত্রী অ্যানোফিলিসের কারণে কোন রোগ হয়? স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে ম্যালেরিয়া রোগ হয়। স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে ম্যালেরিয়া রোগ হয়। স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে ম্যালেরিয়া রোগ হয়। ডেঙ্গু হয় এডিস মশার কারণে। ফাইলেরিয়া হয় কৃমির কারণে ফাইলেরিয়া রোগ হয়। জীববিজ্ঞানের জনককে? জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল। বংশগতির জনক হলো বংশগতি গ্রেগর জোহান মেন্ডেল, বংশগতির জনক। অর্থাৎ একই জাতীয় জিন, একই জাতীয় বংশ থাকবে এইরকম জিনগতভাবে ভাগ করেছেন এই গ্রেগর জোহান মেন্ডেল। তিনি কিন্তু জিনের মাধ্যমে আলাদা করেছেন যে এই ব্যক্তির যে লোক থাকবে, আমার শরীরে যে জিন থাকবে, আমার ছেলে মেয়েদের একই জিন আসবে। ওকে, এইরকম যে জিনের মাধ্যমে এই বংশগতি, এটা গ্রেগর জোহান মেন্ডেল। সবচেয়ে হালকা গ্যাস কোনটা? সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা গ্যাস। অক্সিজেনটাকে লিখি O2, নাইট্রোজেনকে লিখি N2, হিলিয়ামকে লিখি N, হিলিয়াম। সবচেয়ে হালকা গ্যাস থাকে, সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন গ্যাস। শুষ্ক বরফ বলতে কোনটাকে বোঝানো হয়? শুষ্ক বরফ বলতে কার্বন ডাই অক্সাইড, কঠিন কার্বন ডাই অক্সাইড যেটা, এই যে কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু একটা গ্যাস। কার্বন ডাই অক্সাইডটা একটা গ্যাস, কিন্তু এই কার্বন ডাই অক্সাইডকেই যদি আমরা কঠিন আকারে রাখতে পারি, এটাকে যদি কিভাবে রাখতে পারি আমরা, এটাকে যদি বরফের মতো করে রাখতে পারি, এই গ্যাসকে যদি জমাইতে পারি, ঠান্ডা করে কঠিন করতে পারি, সেটাকেই বলা হয় শুষ্ক বরফ। কঠিন কার্বন ডাই অক্সাইড, এটাকেই বলা হয় শুষ্ক বরফ। খাবার লবণের রাসায়নিক নাম? খাবার লবণ হলো সোডিয়াম ক্লোরাইড। এগুলো আরো কয়েকবার বলেছি। খাবার লবণ হলো সোডিয়াম ক্লোরাইড। এই যে সোডিয়াম ক্লোরাইডটি হলো খাবার লবণ। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি এই যে নিউক্লিয়াস থাকে একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। আর নিউক্লিয়াসের বাহিরে কি থাকে? ইলেকট্রনগুলো এইভাবে ঘুরতে থাকে। এই এখন নিউক্লিয়াসের মধ্যে যে বিভাজনটা হয় এটাকে বলা হয় ফিশন। ফিশন, FISSION, ফিশন। ফিশনটা কি? ফিশনটা হইলো নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের মধ্যে যে এই যে বিভাজনটা ঘটে এটাকে ফিশন বলা হয়। ফিশন বলা হয় নিউক্লিয়াসের মধ্যে বিভাজন। আর ফিউশন কোনটা? সূর্যের মধ্যে যে বিভাজনটা হয়, সূর্যের মধ্যে যেটা, এটাকে আমরা কি লিখতে পারি? সান, SUN, সান। সান লিখতে SUN, সান। সানের এইটাকে বলা হয় ফিউশন। আর ফিশন পদ্ধতি, ফিশন মানে হলো নিউক্লিয়াসের মধ্যে যে বিভাজন, এটাকে ফিশন বলা হয়। তাহলে আমরা দুই ধরনের পদ্ধতি পাইলাম। একটা পাইলাম ফিশন। ফিশন মানে হইলো বড় নিউক্লিয়াসকে ভেঙে ছোট নিউক্লিয়াস করি, বড় নিউক্লিয়াসকে ভেঙে ছোট নিউক্লিয়াস করব। এইরকম একটা বড় নিউক্লিয়াস আছে, সেটা ভেঙে ছোট নিউক্লিয়াস হবে, এটাকে আমরা বলি ফিশন পদ্ধতি। ফিশে ফেলছি, বড়টাকে ভেঙে ছোট করে ফেলছি। আর একটা ফিউশন। ফিউশন হলো ছোট ছোট গুলো মিলে বড় হয়। এই যে ছোট ছোট দুইটা মিলে একটা বড় হইলো, এটাকে বলা হয় ফিউশন। যেমন সূর্যের মধ্যে যে বিক্রিয়া সেটা ফিউশন বিক্রিয়া, আর নিউক্লিয়াসের মধ্যে যে বিক্রিয়া সেটা ফিশন বিক্রিয়া। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস হয়? ডায়াবেটিস হয় আমরা জানি এটা হলো ইনসুলিনের অভাবে। ইনসুলিন যখন কম হয় আমাদের অগ্নাশ হয়, যেটাকে ইংরেজিতে প্যানক্রিয়াস বলছি, সেটার মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এইরকম একটা কোষ রয়েছে, সেই ইনসুলিন উৎপন্ন করে। এই হরমোনে যখন অসুবিধা হয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যখন কম, এটার যখন অসুবিধা হয়, তখন সেই ইনসুলিন কম হয়। কম হওয়ার কারণে তখন ডায়াবেটিস হয়। তখন বাহির থেকে অনেক সময় ইনসুলিন দেওয়াও লাগে অনেক সময়। কোন গ্যাসটি নিজে জ্বলে কিন্তু জ্বলতে সাহায্য করে না? সে কে? সে হলো হাইড্রোজেন। সে কিন্তু হাইড্রোজেন, নিজে জ্বলে কিন্তু জ্বলতে সাহায্য করে না। ওকে, নিজে জ্বলে হাইড্রোজেন।
হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু কাউকে জ্বলতে সাহায্য করবে না। সবচেয়ে ভারী মৌলিক পদার্থ হলো ইউরেনিয়াম। ইউরেনিয়াম সবচেয়ে ভারী পদার্থ। ইউরেনিয়াম ইউরেনিয়াম হলো সবচেয়ে ভারী পদার্থ হলো ইউরেনিয়াম। আমরা জানি মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ মানে কি, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থের বাইরে কোনো কিছু পাওয়া যাবে না, সেটা মৌলিক পদার্থ। যেমন মানুষের দেহ, এটা কি মৌলিক পদার্থ? না, কারণ এটাকে ভাঙলে কি পাবে? প্রথমেই আমার চোখের মধ্যে পাবে পানি, তাহলে কি হয়ে গেল? আলাদা আলাদা হয়ে গেল, পানি একটা জিনিস পাওয়া গেল। এরপরে আমার এই যে রক্তের মধ্যে একটা পাওয়া যাবে কি, তাপ, গরম, ঠিক আছে। আবার যে পাকস্থলীতে গরম, সেখানে দেখা যায় যে গরম কিছু। তাহলে এটা মানুষের শরীর হলো কি, আমরা জানি যে এটার মধ্যে রয়েছে মাটি, বায়ু, পানি, তারপর আর কি আলো, যেটাকে আমরা জ্যোতি বলি, আলো রয়েছে। আর কি রয়েছে? মাটি, বায়ু, পানি, মাটি, বায়ু, পানি, অগ্নি বা আগুন যেটাকে বলি, আর হলো আলো। 5টা জিনিস দিয়ে তৈরি। তাহলে এটা হলো মৌলিক পদার্থ নয় আমাদের বডি। কিন্তু এই যে আমার কলম, এটার মধ্যে কিন্তু মৌলিক, এটার মধ্যে শুধু কার্বন ছাড়া আর কিছুই নাই। ওকে, যেমন ইউরেনিয়াম, এটাকে ভাঙলে শুধু ইউরেনিয়ামই পাওয়া যাবে। ওকে, এরকম মৌলিক পদার্থ হইলো 118টা। মৌলিক পদার্থ কয়টা? 118টা। এদেরকে ভাঙলে এর বাইরে কিছু পাওয়া যাবে না। যেমন সোনা, সোনা একটা মৌলিক পদার্থ, রূপা মৌলিক পদার্থ। কিন্তু পানি, সে কিন্তু মৌলিক পদার্থ না, কারণ এটাকে ভাঙলে 2টে পাওয়া যাবে, একটা হাইড্রোজেন পাওয়া যাবে, আবার অক্সিজেন পাওয়া যাবে। তাহলে 2 ধরনের পাওয়া যাবে। মানুষের দেহে মোট হাড়ের সংখ্যা হলো 206টা। 206টা হাড় আর 360টি জোড়া। জোড়া হইল 360টি, হাড় হইল 206টা। সবচেয়ে বড় হাড় হইল কি, আমাদের ফিমার, এই যে কোমর থেকে হাঁটু পর্যন্ত। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় তো আমরা জানি সবাই, ঘোড়া। ঘোড়া হইল দাঁড়িয়ে ঘুমায়। আর কোন প্রাণী জিহ্বা দিয়ে শোনে সেটা আমরা জানি, সাপ, সে কিন্তু জিহ্বা দিয়ে শোনে। আবার চোখ আছে কিন্তু চোখ দিয়ে চলে না, যেমন বাদর, সে কিন্তু প্রতিধ্বনির সাহায্যে চলে। আবার 6টা পা রয়েছে কোন প্রাণীর? পিপিলিকা, সে কিন্তু 6টা প্রাণী, 6 পায়ে পিলপিল চলি। মাকড়সার পা কয়টা? মাকড়সার হলো 8টা পা। মানুষের দুধ দাঁত কয়টা? মানুষের দুধ দাঁত হলো 20টা। এগুলো পরীক্ষায় মনে রাখতে হবে। মানুষের রক্তে শ্বেতকণিকা, শ্বেতকণিকা মানে হলো ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, আর একটা হলো লোহিত রক্তকণিকা, আরবিসি। এই দুইজনের অনুপাত কত? এটার অনুপাত হলো 1:700। শ্বেতকণিকা যদি একটা হয়, লোহিত রক্তকণিকা হবে 700, 1:700। কোনটি কোষের মস্তিষ্ক বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয় মূলত নিউক্লিয়াসকে। একটা কোষের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যেই সবকিছু থাকে। তাহলে একটা কোষের মূল হচ্ছে নিউক্লিয়াস, হচ্ছে তার মস্তিষ্ক। কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলা হয়? কোন গ্রন্থি? আমরা আগে একটা দেখলাম, যে একটা গ্রন্থি দেখলাম মাস্টার গ্ল্যান্ড, যেটাকে বলা হয় কি দেবতা বা প্রভু গ্রন্থি, বড় গ্রন্থি, সেটা হলো পিটুইটারি গ্রন্থি, সবচেয়ে বড়। আর একটা বলছি আমরা আদামস আপেল, এই যে আদমস যেখানে চেপে ধরেছিল, এটাকে কি বলে? গলা। গলায় থাকে কি? গলায় থাকে আমাদের থাইরয়েড। থাইরয়েড গ্রন্থিটা হইলো অ্যাডামস, অর্থাৎ আদমস আপেল। আদম যেটা চেপে ধরেছিল, এই যে আদম গন্ধম খাওয়ার সময় যে গলা চেপে ধরেছিল, সেটি হলো আদমস আপেল, যেটাকে বলা হয় থাইরয়েড। গলায় এই জন্য থাইরয়েড গ্রন্থি, যেটা এটাই আদমস আপেল। কোন ধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল থাকে? সে একটা ধাতু, কিন্তু সে নরম। ধাতু কিন্তু নরম থাকতে পারে না, কিন্তু একমাত্র ধাতু, এই ধাতুটা সাধারণ তাপমাত্রায় তরল, সেইটা হলো কে? পারদ। পারদ যদি আমরা স্বাভাবিক তাপমাত্রায় থাকি, একমাত্র সেই ধাতু, আর কোনো ধাতু কিন্তু কঠিন থাকবে, তরল থাকবে না, সবাই শক্ত। এই একটা কঠিন পদার্থ, শক্ত। আর একমাত্র ধাতু যে স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে, সে হলো পারদ। পারদকে কি বলা হয়? এইচজি, মার্কৌরি। এইচজি বলা হয়, এইচজি। এটাকে মার্কিউরি বলা হয়, মার্করি। এইচজি, এইচজি, এইচজি কে বলা হয় ইংরেজিতে মার্করি। চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠন করে? চোখ, চোখের মধ্যে দিয়ে আলো ঢোকে, ঢুইকে একেবারে পিছনের অংশে, এটাকে বলা হয় রেটিনা, যেখানে গিয়ে একটা প্রতিবিম্ব হয় একটা মানুষকে, তখন আমি দেখি। এই যে কলমটা সে তার আলো আমার চোখে গিয়ে পড়লো, সেটা ভেদ করে আমার রেটিনায় গিয়ে এটার একটা প্রতিবিম্ব হইল, তখন আমি সেটাকে দেখলাম। হেপাটাইটিস কোন অংশে হয়? হেপাটাইটিস হয় মানুষের কোথায়? লিভার বা কলিজা। কলিজাকে কি বলে? লিভার বা কলিজা, এটাকে যকৃৎ বলে।
যখন মানুষের এই কলিজা বা যকৃত বা লিভারের রোগ হয় এটাকে বলা হয় লিভার সিরোসিস। হেপাটাইটিস বি যখন লিভারে আক্রান্ত করে মানুষ তখন লিভার আক্রান্ত হয়ে যায়, যেটাকে কলিজা বলি আমরা বা যকৃত বলি, লিভার বলি ইংরেজিতে। এটা হলো হেপাটাইটিস বি যে রোগটা, এটা কিন্তু লিভার বা কলিজায় হয়। একটা বস্তুর ওজন কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? আমরা যদি পৃথিবীর পিকচার আঁকি, এইটা হইলো উত্তর মেরু, এইটাকে বলা হয় দক্ষিণ মেরু, এইটা হইলো পূর্ব মেরু মেরু, এটাকে বলা হয় ওয়েস্ট। ওকে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই দুইটাকে বলা হয় মেরু অঞ্চল, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এই মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি থাকে। মেরু অঞ্চলে একটা বস্তুকে ছেড়ে দিলে খুব দ্রুত পড়বে, বিষুব অঞ্চলে গিয়ে ছাড়লে সে আস্তে আস্তে পড়বে। অর্থাৎ যদি কেউ পানি খেতে চায় মেরু অঞ্চলে গেলে পানি ছাড়ার সাথে সাথে মুখে আসবে, আর বিষুব অঞ্চলে যদি যায় পানিতে সে আস্তে আস্তে পড়তে থাকবে। ওজন অর্থাৎ একটা বস্তু ছেড়ে দিলে সে কত দ্রুত পড়ছে, নিচের দিকে কত দ্রুত টানছে, সেটা হলো ওজন। তাহলে মেরু অঞ্চলে ওজন সবচেয়ে বেশি কি মেরু অঞ্চলে, আর বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম। কোন মাধ্যমে আলোর গতি সবচেয়ে বেশি? আলোর গতি সবচেয়ে আমরা আগে দেখেছি কঠিন মাধ্যমে 5300, তাহলে সবচেয়ে বেশি হবে সর্বাধিক কাচ মাধ্যমে। আর পানি মাধ্যমে আমরা জানি কত, 1450, বায়ু মাধ্যমে 332, শূন্য মাধ্যমে, প্রশ্নটা ভুল হচ্ছে, আবার একটু বলছি প্রশ্নটা, কোন মাধ্যমে আলোর গতি সর্বাধিক? আলোর গতি আমরা একটা প্রশ্ন একটু আগে দেখেছি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, আলো প্রত্যেক সেকেন্ডে এত মিটার করে যায়, কিলোমিটারে নিলে সেটা 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটারে, অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার প্রত্যেক সেকেন্ডে যায়। তবে আলোর গতি সবচেয়ে বেশি হবে শূন্য মাধ্যমে আলোর গতি সবচেয়ে বেশি। আর আমরা যে ব্যাখ্যাটা একটু ভুলে দিয়ে ফেলছিলাম সেটা হলো শব্দের গতি, শব্দ শূন্য মাধ্যমে যায় না, শব্দ শূন্য মাধ্যমে সবচেয়ে কম। ওকে, আর আলোর গতি শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি। একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড গড়ে কতবার স্পন্দিত হয়? এই যে হৃৎপিণ্ড বাম সাইডে রয়েছে আমার হৃৎপিণ্ড, বাম সাইডে মানুষের বাম সাইডে, সে কিন্তু 72 বার একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড, 72 বার। ওকে, আর যে আমরা ব্লাড প্রেশার যে মাপি, বিপি, ব্লাড প্রেশার কিন্তু হৃদ স্পন্দন, তাই তো, সর্বোচ্চ 120 আর স্বাভাবিক হলো 80। নিচের যেটা সেটা হবে 80 আর সর্বোচ্চ হবে 120। ওকে, ব্লাড প্রেশার সর্বোচ্চ হবে 120, সর্বনিম্ন 80, এটা স্বাভাবিক মানুষের। আর হৃদ স্পন্দন প্রত্যেক সেকেন্ডে সে 60 সেকেন্ডে 1 মিনিটে সে 72 বার কাঁপবে। তাহলে আজকের ক্লাস কিন্তু এই বিজ্ঞানের বাছাই করা 100 প্রশ্ন শেষ হয়ে গেল। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের এরকম সাজেশন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইনোভেশন শিক্ষা পরিবার। আবার এইরকম জাদুর মাধ্যমে বিভিন্ন ধরনের ছন্দ, গদ্য, বিভিন্ন বিষয়ের সাজেশন এটা পাওয়া যাবে আমাদের ফেসবুক যে আমাদের পেজ রয়েছে ইনোভেশন অ্যাডমিশন অ্যান্ড একাডেমিক পেজ, এর বাইরে ইনোভেশন যে জব পেজ সেখানেও পাওয়া যাবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে এরকম প্রত্যেকটা বিষয়ের সাজেশন থাকবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই এই সাজেশনগুলো পড়ে যাবে, প্রচুর কমন পাবে। ওকে, আমাদের এই সাজেশনগুলো পাওয়া যাবে ইনোভেশন শিক্ষা পরিবার এই ইউটিউব চ্যানেলে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।